আজ গল্প কিন্তু সত্যিতে এক মর্মান্তিক ঘটনা নিয়ে কথা হবে। এমন ঘটনা যার শিকড় অনেক গভীরে ছড়িয়ে রয়েছে, যৌতুক বা পণ নিয়ে বিয়ে। हमें एनकाउंटर चाहिए इनका, हमें एनकाउंटर चाहिए इनका। আমাদের দেশে একটি মেয়ের বিয়ে যখন হয় তখন তার পরিবার তাকে গয়না, টাকা, আসবাবপত্র ইত্যাদি উপহার হিসাবে দিয়ে থাকে। এই রীতি বহু দিনের। নিজের মেয়েকে ভালোবেসে আদর করে উপহার দেওয়ার বিষয়টার সঙ্গে জড়িয়ে গিয়েছে এক নিতান্ত অনাদর আর অন্যায্য লোভের দাবি, যার চাপে সচ্ছল পরিবার থেকে অসচ্ছল পরিবার সবারই নাভিশ্বাস ওঠে। এই মানসিকতা কিন্তু আপনার, আমার বন্ধু, প্রতিবেশী, পরিজনদের মধ্যেই থাকে। এর পরিণতি অনেক ক্ষেত্রেই হয় ভয়াবহ। এমনই এক ঘটনা এখন আলোচনার শীর্ষে। গত সপ্তাহে গ্রেটার নয়ডায় 28 বছরের নিকি ভাট্টিকে তার স্বামী বিপিন ভাট্টি এবং শ্বশুরবাড়ির অন্যান্য আত্মীয়রা মিলে খুন করেছে বলে অভিযোগ। কেন জানেন? পণের জন্য। मेरी बिटिया जला के मारी उन्होंने। ना चूल्हा चले ना चलन दे, खून के बदले खून चाहिए। प्रशासन कुछ करता ठीक है, ना करता तो फिर हम कर देंगे। पूरा गांव, पूरा समाज सब हमारे साथ है। অভিযোগ, নিকির শ্বশুরবাড়ির আত্মীয়রা 36 লক্ষ টাকা পণ চেয়েছিল। নিকির শরীরে তেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল এবং এই নৃশংস ঘটনা নিকির ছেলের চোখের সামনেই ঘটানো হয়েছে বলে জানা গিয়েছে। मम्मा के ऊपर पहले कुछ डाला, फिर मम्मा को चाटा मारा, फिर लाइटर से आग लगा दी थी। সাহস ভাবুন, স্বামী, শাশুড়ি, শ্বশুর, ভাসুর সবাই মিলে একটি 28 বছরের মেয়েকে মেরে ধরে তার গায়ে আগুন লাগিয়ে মেরে ফেলতে পারল, তাও আবার তার 6 বছরের ছেলের সামনে। এমনই অভিযোগ করেছেন মেয়েটির বাবা। अब ये तो कुछ भी कहता, उसका बेटा खुद गवाही दे रहा कि मेरी मम्मी को लाइटर से जलाया, दादी ने तेल गिरा। वो मौजूद है वहाँ, बच्चा 6 साल का बच्चा है, एक्टिव है बहुत। যৌতুক, পণ, টাকা এতটাই বড় বিষয় যে একজন স্ত্রীকে সারাটা জীবন আতঙ্কের ভিতরে কাটাতে হয়। বিশেষত গোবলয়ে রীতির নামে এই অত্যাচার কবে শেষ হবে জানা নেই। 2016 সালের 10 ডিসেম্বর নিকি এবং তার দিদি কাঞ্চনের বিয়ে হয়। ভাট্টি পরিবারেরই 2 ভাই বিপিন এবং রোহিতকে বিয়ে করেন তারা। পরিবার সূত্রের দাবি, 2 কন্যার বিয়ের সময় সাধ্যমতো যৌতুক দিয়েছিলেন তাদের বাবা ভিখারি সিং। বিয়ের সময়ে তাদের বাবা যৌতুক হিসাবে উপহার দেন একটা এসইউভি গাড়ি, একটি রয়্যাল এনফিল্ড, নগদ টাকা, সোনা এবং অন্যান্য অনেক উপহার। বিপিন ও রোহিতের পরিবারের তাতে মন ভরেনি। বিয়ের 9 বছর পর আবার 36 লক্ষ টাকা চাওয়া হয় নিকির পরিবারের কাছে। সেই টাকা না পাওয়ায় শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। 2016 में मैंने शादी करी थी, नोटबंदी में एक मीडियम साइज की शादी करी थी, ना अच्छी ना बुरी, बढ़िया तरीके से बिटिया विदा करी और शादी में स्कॉर्पियो दी थी, छूचक में बुलेट मोटरसाइकिल दी थी। सरकार कहती है जी बेटी बचाओ बेटी पढ़ाओ। ऐसे दरिंदे रहेंगे तो कौन बेटी को पढ़ाएगा, कौन पालेगा? ऐसे दरिंदे को तो बिल्कुल जला देना चाहिए मौके पे ही। অত্যাচার এবং নির্যাতনের মাত্রা চরমে পৌঁছয়। শেষ পর্যন্ত নিকির গায়ে জ্বালানি তেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে পুড়তে থাকা জীবন্ত নিকির ভিডিও পোস্ট হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া সেই ভিডিও দেখে হাড় হিম হয়ে যায়। আজ
2025 সালে দাঁড়িয়ে এই বিভৎস ছবি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কোন সমাজ, কোন পরিবেশ এবং কোন অমানবিক পরিমণ্ডলে আমরা বেঁচে আছি। নিজের চোখে বোনকে আগুনে পুড়তে দেখেছেন কাঞ্চন, বাঁচানোর চেষ্টা করেও পারেননি। কাঞ্চনের চোখে মুখে সেই আতঙ্ক এখনো স্পষ্ট। जो उसके बिना एक पल भी नहीं रहता, उसने ये सारी चीजें आंखों से देखी थी। কথা বলার সময় চোখে মুখে ফুটে উঠেছে অসহায়তা। তবে বিপিন এবং রোহিতকে নিয়ে অভিযোগের শেষ নেই কাঞ্চনের। তিনি জানান প্রায়ই দুই ভাই রাত করে বাড়ি ফিরতেন, ফোন করলে ধরতেন না। কাঞ্চনের কথায় আমরা যদি জিজ্ঞাসা করতাম কোথায় ছিলে, তবে অশান্তি করত বাড়িতে। আমরা জানতাম অন্য মহিলাদের সঙ্গে ওদের সম্পর্ক ছিল, তা বলতে গেলেই আমাদের মারধর করত। কাহিনী এখানেই শেষ নয়। ঘটনার পর বিপিন ভাট্টি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কান্নাকাটি করে দুঃখ প্রকাশ করে পোস্ট করে, হোয়াই ডিড ইউ লিভ মি, ওয়ার্ল্ড ইজ কলিং মি কিলার। কিন্তু নিকির স্বামী বিপিন ভাটির ভণ্ডামি ধরা পড়ে যায়, কারণ মেয়েটির পরিবারের অভিযোগ ও তার 6 বছরের সন্তানের বয়ানের সঙ্গে সূত্র মিলিয়ে পুলিশ বুঝে ফেলে যে এটি আসলে खून। मम्मा के ऊपर पहले कुछ डाला, फिर मम्मा को चाहता मारा, फिर लाइटर से आग लगा दी थी। পুলিশ গ্রেপ্তার করে নিকির স্বামী বিপিন ভাটি এবং শাশুড়ি দয়া ভাটিকে, যিনি নিকির হত্যাকাণ্ডে বড় ভূমিকা নিয়েছিলেন বলে অভিযোগ। কিন্তু বিপিনের বাবা ও আরেক ভাই প্রথমে পালিয়ে গিয়েছিলেন। শেষমেশে পুলিশের জালে তারাও ধরা পড়েন। এরই মাঝে বিপিন ভাটির আরও এক নাটক। পুলিশি পাহারায় শারীরিক পরীক্ষার জন্য যখন বিপিনকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সে পুলিশের হাত ছাড়িয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু কপাল খারাপ বলতে হবে বেচারার, পুলিশ তাকে ধরে ফেলে, এমনকি তার পায়ে গুলিও লাগে। আপাতত হাসপাতালে ভর্তি বিপিন। হাসপাতাল থেকে সাংবাদিকদের বিপিন বলেন, আমি কোনো অপরাধ করিনি, আমার স্ত্রী নিজেই মারা গিয়েছেন। गलती का पछतावा है आपको? मुझे नहीं मैंने मारी है। हाँ। ना मैंने कुछ किया है, अपने आप मरी है। हाँ। अच्छा। मियाँ बीवी में हर सगर लड़ाई होती रहती है, ये कोई आम बात नहीं है। अच्छा अच्छा। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, এইসব বলে বিপিন এখনও সকলকে বিভ্রান্ত করে চলেছেন। নিকির বাবা জানান একবার নিকিকে নির্যাতনের কারণে বাড়ি ফিরিয়ে আনা হয়েছিল, কিন্তু শ্বশুর বাড়ির আশ্বাস পেয়ে আবার পাঠিয়ে দেওয়া হয়। समाज के आदमी ने ये कहा कि जी हम अब ले जा रहे हैं, आपके बाद ऐसा कोई विवाद नहीं होगा। सामाजिक तौर पे जो हमने भेजी यहाँ से, उन्होंने कहा कि आज के बाद ये कोई होएगा नहीं ऐसा। हमने बेटी भेज दी यहाँ से, चलेगी। फिर जाने के बाद में फिर कुछ दिन ठंडा रहा, फिर वो विवाद चालू हो गया। আমাদের দেশ তো স্বাধীন হয়েছে, কিন্তু মেয়েরা কি স্বাধীন হয়েছেন? দেশের রাষ্ট্রপতি এক নারী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এক নারী। আজ থেকে 50 বছর আগে দেশের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। তবু দেশ একই জায়গায় রয়ে গেছে, বদলায়নি মানসিকতা, ফেরেনি চেতনা। প্রতিদিন পণ, যৌতুক বা আরও কত কত অজুহাতে বধূ নির্যাতন ঘটেই চলেছে। কন্যাদায়গ্রস্ত পরিবার আজও উৎকণ্ঠায় কাটায় সারা জীবন। কোথা থেকে জোগাড় হবে পণ বা যৌতুকের নামে আকাশ ছোঁয়া চাহিদা? ভ্রূণ হত্যায় ভারতের স্থান পৃথিবীর বাকি দেশের তুলনায় চোখে পড়ার মতো। বিশেষজ্ঞদের অনুমান, কন্যা ভ্রূণ হত্যার ধারা যদি একই থাকে, তাহলে 2017 থেকে 2025 সালের মধ্যে প্রতি বছর মাতৃগর্ভেই মৃত্যু হবে 4,69,000 কন্যা। 2026 থেকে 2030 সালের মধ্যে সেই সংখ্যা পৌঁছবে প্রতি বছরে 5,19,000-এ। অর্থাৎ 2030 সালের মধ্যে দেশ থেকে জন্মের আগেই মুছে যাবে প্রায়
68 লক্ষ কন্যা সন্তান। ইউনিসেফের রিপোর্ট অনুযায়ী দেখা যায় যে 2019 থেকে 2021 সালের মধ্যে ভারতে প্রায় 13 লক্ষ মেয়ে ও নারী নিখোঁজ হয়েছেন। এই সময়সীমার মধ্যে দিল্লিতেই এক বছরে সর্বাধিক সংখ্যক মেয়ে ও নারীর নিখোঁজ হওয়ার ঘটনা নথিভুক্ত হয়েছে। তবে এদের মধ্যে বহু ঘটনার সঙ্গে মানব পাচার ও শিশু শ্রম জড়িত ছিল। সরকারি পরিসংখ্যান অনুযায়ী 2017 থেকে 2019 এই 3 বছরে বধূ নির্যাতনে খুন বা হত্যার ঘটনা ঘটেছে 104টি, যা গড়ে প্রতি বছর 34 থেকে 35 জন। 2021 সালের 5 ফেব্রুয়ারি লোকসভায় এক প্রশ্ন উত্তর পর্বে এই তথ্য উঠে আসে। 2020 থেকে আজ পর্যন্ত মানে শেষ 6 বছরে কোনো পরিসংখ্যান সরকারিভাবে পাওয়া যায়নি। ডাউরি বন্ধে কঠোর আইন প্রয়োগ ও নারীর সুরক্ষার দাবি নতুন করে প্রশ্ন তুলেছে। 1961 সালেই ভারত সরকার আইন করে পণ প্রথা নিষিদ্ধ করেছে, কিন্তু তারপর 64 বছর পর নয়ডার মতো একটি ঝাঁ চকচকে আধুনিক সিটিতে পণ না দেওয়ায় খুন করে ফেলা হলো। শুধু কি নিকি? এখনো দেশের বহু পরিবারে, বিশেষ করে মধ্যবিত্ত নিম্নবিত্তের মধ্যে এটি সামাজিক চাপ, মর্যাদার দম্ভ ও দর কষাকষির অংশ হয়ে থেকে গেছে। কটা পরিবার এই পণ প্রথা থেকে মুক্ত হতে পেরেছে? বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, কোন রাজ্য ছেড়ে কোন রাজ্যের কথা বলবো? পণ বা যৌতুক বা ডাউরি ছাড়া মেয়ের বিয়ে দেওয়ার কথা এখনো ভাবা যায়? এই চাপে দেশ জুড়ে কন্যা ভ্রূণ হত্যা কি আকার নিয়েছিল বা নিয়েছে তা কি আমরা ভুলে যাব? ভারতের সর্বশেষ অফিসিয়াল অপরাধ পরিসংখ্যান এনসিআরবি ক্রাইম ইন ইন্ডিয়া 2022 বলছে ডাউরি ডেথ 6450টি এবং ডাউরি প্রহিবিশন অ্যাক্ট 1961 অধীনে 13,479টি মামলা রেজিস্টার হয়েছে। সংখ্যাগুলো কিছুটা কমলেও সমস্যা এখনও যে গুরুতর তা বোঝাই যাচ্ছে। 1 জুলাই 2024 ভারতীয় ন্যায় সংহিতায় ধারা 80-তে বলা হয়েছে বিয়ের 7 বছরের মধ্যে অস্বাভাবিক মৃত্যু, ডাউরি সম্পর্কিত হেনস্থা প্রমাণিত হলে ন্যূনতম 7 বছর থেকে যাবজ্জীবন জেল হতে পারে। ধারা 85-86 স্বামী শ্বশুরবাড়ির আত্মীয়দের দ্বারা নিষ্ঠুরতা, পণের দাবিসহ মানসিক, শারীরিক, আর্থিক হেনস্থাও এর আওতায় পড়ে। পণ নেওয়া, দেওয়া এবং সহায়তা করা সবই অপরাধ। এমনকি 1985 সালের আইন সংশোধন করে বলা আছে বিয়ের সময় উপহারের লিস্টও রাখতে হবে। কিন্তু কে শোনে কার কথা? আমাদের মতো দেশে আইন চলে আইনের মতো, আর অপরাধ চলে তার ধারা অনুযায়ী। এক ছোট্ট পরিসংখ্যান দিই। 2022 সালে ডাউরি ডেথ হয়েছিল 6450 জনের, অর্থাৎ প্রতিদিন আমাদের দেশে গড়ে 18 জন নারীর মৃত্যু হয় যৌতুক সংক্রান্ত ঝামেলায়। মানে এটি লিখিত পরিসংখ্যান। এর বাইরে যে কত মৃত্যু তার হিসেব করা মুশকিল। তবে আশার বাণী এই যে শেষ 4 বছরে এই সংখ্যাটি কমেছে। 2019-এ মৃত্যু হয়েছিল 7141 জনের, 2000 সালে 6966 জনের, 2021 সালে 6753 জনের, আর 2022 সালে সেই সংখ্যাটা এসে দাঁড়িয়েছে 6450-এ। উত্তরপ্রদেশে পণের কারণে মৃত্যু সর্বোচ্চ, তারপর বিহার, মধ্যপ্রদেশ। দক্ষিণে তুলনামূলক কম, তবে কর্ণাটক, তেলেঙ্গানাতেও সংখ্যাটা উল্লেখযোগ্য।
2022 সালের পরিসংখ্যান বলছে উত্তরপ্রদেশে পণ দেওয়া নেওয়া সংক্রান্ত বিষয়ে মৃত্যু হয়েছে 2218 জনের, বিহারে 1057 জনের, মধ্যপ্রদেশে 518 জনের, কর্ণাটকে বধূ হত্যার ঘটনা নথিভুক্ত হয়েছে 167 জনের, তেলেঙ্গানায় 137 জন, তামিলনাড়ুতে 29 জন আর কেরালায় 11 জন। আইনের প্রক্রিয়া বা তদন্ত, সাক্ষ্য, ফরেন্সিক, ট্রায়াল সব মিলিয়ে কিন্তু কনভিকশন রেট অর্থাৎ দোষী প্রমাণিত হয়ে সাজা দেওয়ার হার বহু জায়গায় 30 থেকে 35% কাছাকাছি। দীর্ঘ সময় ধরে চলতে থাকা কোর্ট ট্রায়াল এখানে বড় বাধা। ভারত ছাড়াও অন্যান্য কয়েকটি দেশে এই ধরনের প্রথা চালু আছে, বাংলাদেশ, পাকিস্তান এবং নেপাল। কিন্তু এই 3 দেশেই আবার আইনের ফাঁসও আছে। একটা উল্লেখযোগ্য বিষয় হলো আফ্রিকার কিছু দেশেও এই প্রথা চালু আছে, তবে উল্টোভাবে। সেখানে বরপক্ষ কনে পক্ষকে পণ দেয়। আপাতত ফিরে আসা যাক নিকির প্রসঙ্গে। নিকির পরিবার যদি আরও আগে পুলিশের সঙ্গে যোগাযোগ করত বা আইনি সহায়তার পথে হাঁটত, তাহলে হয়তো এমন ভয়াবহ পরিণতি ঘটত না। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে।